আসসালামু আলাইকুম। প্যারাডক্স ম্যাথে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফুদ্দিন রনি। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে উচ্চতর গণিত। তো আমি আজকের ক্লাসটি আপনাদেরকে তৃতীয় অধ্যায়ের উপর করাবো, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিয়ে থাকবেন। ক্লাসটি লং টাইমও যদি হয় তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে ক্লাসটি অবশ্যই দেখবেন। আর ক্লাসের মাঝে অবশ্যই যে কাজ করবে তার ত্রুটি থাকবে, আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমি যেহেতু ভিডিও রেকর্ড করছি, এখানে অনেক সমস্যাই থাকতে পারে। আমার ভাষাগত সমস্যা থাকতে পারে, আমার লেখা সমস্যা থাকতে পারে, ভিডিও এডিটিংয়ে সমস্যা থাকতে পারে, সাউন্ডে সমস্যা থাকতে পারে। যেহেতু কাজ করছি সমস্যা থাকবে, সেটাই স্বাভাবিক হিসাব। তো এই সমস্যাগুলোকে আপনাদের পরামর্শের মাধ্যমে আমি রিকভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপাতত গণিত ক্লাসটা অফ থাকবে কিছুদিন, হয়তো বা নাও থাকতে পারে, চলতেই পারে। তবে এই অধ্যায়টা আমার কাছে খুব মনে হচ্ছে এসএসসি 2024 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জ্যামিতির এই অধ্যায়টা, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্নের খ অথবা গ, কারণ হায়ার ম্যাথ প্রশ্নটাই হয় এমন যে এটাতে বেশিরভাগ প্রশ্নই থাকে, মিক্স প্রশ্ন থাকে, মানে একটা অধ্যায়ের সাথে আর একটা অধ্যায়ের সমন্বয় করে তারপর প্রশ্নগুলো করা হয়। তো আমি আর কথা না বলে আপনাদেরকে শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়ের এই ক্লাসটি একটু মনোযোগ রাখবেন, ঠিক আছে? উচ্চতর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় জ্যামিতি, ঠিক আছে? তো এইখানে যেই উপপাদ্যটাকে ফোকাস করে মূলত কাজগুলো করা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর পূর্বে, ঠিক আছে? ওনার জন্ম হয়েছিল প্রায় 600 বছর, ঠিক আছে? আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনার জন্মটা ছিল খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যুটা ছিল 495 খ্রিস্টপূর্বতে। তো দেখেন, আসলে এগুলো হচ্ছে আনুমানিক একটা সাল, কারণ আমাদের মতো তখনকার সময় তো এইভাবে তথ্য সংরক্ষণ করে এইভাবে রাখা হতো না। এবং এত পরে এসে আমাদের রিসার্চ করে যা কাজ করতেছি, বিজ্ঞান চলছে, সেটা অনুমানের উপর ভিত্তি করে বলা হয় যে পর্যবেক্ষণ করা মানে হচ্ছে আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি একটা, মানে কিছু একটাকে আদর্শ হিসেবে ধরে অনুমান করে তারপর আপনাকে সামনের দিকে চলতে হয়। তো দেখেন, এই পিথাগোরাসের উপর মানে এই পিথাগোরাস আমাদেরকে খুব বিশেষ একটা উপপাদ্য দিয়ে গেছেন, যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য নামে চিনি। তো ঠিক তার আরো 1000 বছর পূর্বে, ঠিক আছে, প্রাচীন মিশরীয় গণ পিরামিডকে যে তৈরি করছে সেখানেও পিথাগোরাসের অ্যাপ্লাই দেখা যায়। তবে আমি আদৌ সঠিক ইতিহাস আপনাদেরকে বলতে পারবো না যে মিশরীয়রা কি আসলে পিথাগোরাসের অ্যাপ্লাই করেছিল কি, বা এটা নিয়ে অনেক গোলক ধাঁধার প্রশ্ন রয়েছে, ঠিক আছে? অনেক গোলক ধাঁধা রয়েছে যে পিরামিড তৈরির কাহিনী নিয়ে। তো যাই হোক, পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল, আপনারা ক্লাস 8 থেকে এই উপপাদ্যটার সাথে পরিচিত। তো আমি আর প্রশ্নটা লিখছি না, জাস্ট চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু পিথাগোরাসের উপপাদ্যটাকে বলতে চাচ্ছি যে যদি কোনো সমকোণী ত্রিভুজের, সাপোজ এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণীটা, সমকোণের বিপরীত পাশে যে অবস্থিত, ঠিক আছে, সে হচ্ছে যে কি অতিভুজ। তাহলে দেখেন, যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অবশ্যই কি হবে? এসি স্কয়ার, ঠিক আছে? এবং তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এটা কি হবে? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এবি স্কয়ার। এটাই আমাদেরকে পিথাগোরাস সাহেব প্রমাণ করে দিয়ে গিয়েছেন এই পর্যন্ত, ঠিক আছে? তো দেখেন, আমি বলি, পৃথিবীতে আমার মনে হয় না যে পিথাগোরাসের উপপাদ্যটাকে নিয়ে যতভাবে প্রমাণ করা হয়েছে অন্য কোনো উপপাদ্য নিয়ে ঠিক এইভাবে কাজ করা হচ্ছে। পিথাগোরাসের উপপাদ্যটাকে প্রায় 99টা উপায়ে প্রমাণ করা যায়, ঠিক আছে? তো এর মধ্যে আপনাদের বইতে কিছু দেয়া আছে, হয়তো বা ক্লাস 8 থেকে দেখে আসছেন। তো এটা আমার মূল টার্গেট নয় এখানের মধ্যে। পিথাগোরাসের যে বিস্তৃত যে উপপাদ্যটা আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে আজকে আমার এই ক্লাসের মূল উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যগুলোর জন্য আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন ভিডিওটাকে, ঠিক আছে? তো দেখেন, পিথাগোরাসের ঠিক বিপরীত আরেকটা উপপাদ্য আছে, বিপরীত একটা উপপাদ্য আছে। বিপরীত উপপাদ্যটা হচ্ছে কি, যে ধরেন এখান থেকে যে ত্রিভুজটা আছে, আপনারা এখান থেকে বললেন, এখন এত ছোট ত্রিভুজ বোর্ডে কি আর দেখা যায়, যে আপনারা এখান থেকে বলে নিলেন যে একটি বাহুর উপর, ঠিক আছে, একটি বাহুর উপরে অবশ্যই এটার উপরেই আসবে সি স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার। তো দেখেন, এখন কি বলতেছি যে একটি বাহুর বর্গক্ষেত্রের উপর, ঠিক আছে, একটি বাহুর বর্গক্ষেত্রের মানটা, ঠিক আছে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি সমান হয়, তাহলে এই দুইটা বাহুর অন্তর্গত যে কোণটা আছে
এই দুইটা বাহুর অন্তর্গত কোণ, দেখেন এই দুইটা বাহুর অন্তর্গত কোণ অবশ্যই কি এটা, তাহলে এই অন্তর্গত কোণটা অবশ্যই কি হবে, সমকোণ হবে। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, সমকোণ হবে। ঠিক আছে, কোন কথাটা থেকে, একটি বাহুর, ঠিক আছে, বর্গক্ষেত্রের মান, আমি মান বলছি আপনাকে, ঠিক আছে, প্রশ্ন যাই থাকুক, এটা বোঝাটা হচ্ছে মেইন বিষয়। এর মান, ঠিক আছে, কি হবে, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে, তাহলে ওই অপর দুই বাহুর অন্তর্গত যে কোণটা থাকবে সেটা অবশ্যই কি হবে, সমকোণ হবে। এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, তো এখন দেখেন আমরা আসি, একটু দেখি কি হয়। আপনাদের বইতে যে চিত্রটা আছে সেই চিত্রটার উপরে আমি কিছু কথা বলি। বিশেষ করে আমাকে যদি দেখেন, মানে মূল টার্গেট হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য, অ্যাপোলিনিয়াসের উপপাদ্য হচ্ছে আমার মূল টার্গেট। ঠিক আছে, তো সেটার জন্য আমাকে অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের দুইটা উপপাদ্য আছে, সেই দুইটা ত্রিভুজকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ ওই দুইটা ত্রিভুজের সমন্বয় হচ্ছে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য। তো ওই দুইটা ত্রিভুজ করতে গিয়ে আগে আমাকে চিনতে হবে যে কি, যে হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং হচ্ছে রেখাংশের লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, একটা হচ্ছে পয়েন্টের লম্ব অভিক্ষেপ, একটা হচ্ছে পয়েন্টের লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, একটা হচ্ছে বিন্দুর লম্ব অভিক্ষেপ, অর্থোগোনাল প্রজেকশন অফ এ পয়েন্ট। ঠিক আছে, তো দেখেন বিন্দুর লম্ব অভিক্ষেপ, এবং আরেকটা হচ্ছে কি রেখাংশের লম্ব অভিক্ষেপ, যেটা হচ্ছে কি অর্থোগোনাল প্রজেকশন অফ লাইন। অবশ্যই একটু ইংলিশগুলো মনে রাখার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, তো দেখেন আমি এখানে দেখেন একটা জিনিস হচ্ছে কি, যে স্যার দুই পাশেই আমি দুইটা রেখা টানছি, দুই পাশেই আমার রেখাগুলো, মানে কি, যে যাই হোক আপনাদের পরামর্শ চাই, আসলে কিভাবে লেখা সোজা করা যায় সেটার পরামর্শ চাই। দেখেন এখন এই জায়গাতে আমি একটা বিন্দু দিলাম, এখন আপনাদেরকে অভিক্ষেপ শব্দটা যদি বলি আপনারা তখন প্রশ্ন করবেন যে কি, যে স্যার আপনি এই দিকে কেন আসলেন, এটা তো এই দিকেও যাইতে পারতেন, ফাইন। এখন আমার রেখাটা যদি এই দিকে দেওয়া থাকে, একটা সরল রেখা, সমান্তরাল সরল রেখা যদি এই দিকে দেওয়া থাকে, তাহলে আমি এর সামনের দিক হবে এইটাই। ঠিক আছে, আর যদি এই রেখাটা দেওয়া না থাকে, তাহলে এই রেখাটার সাপেক্ষে যদি আপনি কাজ করেন, তাহলে তার সামনের দিক হবে ওইটাই, স্বাভাবিক হিসাবে এটা। ঠিক আছে, তো এই বিন্দু থেকে এর পাদবিন্দুতে, ঠিক আছে, ধরেন এ প্রাইম একটা পাদবিন্দু, আর এটা যদি এক্স এবং এটা যদি ওয়াই রেখাংশ যদি হয়, ঠিক আছে, এক্স এবং ওয়াই যদি রেখাংশ হয়ে থাকে, ফিক্সড করে দিয়েছি আমি রেখাংশটাকে। ঠিক আছে, তো দেখেন এক্স ওয়াই রেখাংশের উপরে, ঠিক আছে, এ এর পাদবিন্দুটা হচ্ছে কি, এই লম্ব, একটা লম্ব টানলাম, এই লম্বের এ এবং এ প্রাইম লম্বের, এ এবং এ প্রাইম লম্বের পাদবিন্দুটা হচ্ছে কি এ প্রাইম। ঠিক আছে, পাদবিন্দুটা হচ্ছে কি এ প্রাইম, একটা শীর্ষবিন্দু হয় আর একটা হচ্ছে পাদবিন্দু হয়। ঠিক আছে, পাদবিন্দু হচ্ছে কি এ প্রাইম। তাহলে দেখেন এই বিন্দুর জন্য ঠিক তার পাদবিন্দু পর্যন্ত, ঠিক এই বরাবর যে লম্বটা টানা হবে, আপনারা তো লম্ব বুঝেন 90 ডিগ্রি আঁকলেই তখন সেটা কি হবে, লম্ব হবে। তাহলে এই যে এ এবং এ প্রাইম যে রেখাংশটা পাচ্ছেন আপনি, ঠিক আছে, এই বিন্দুর সাপেক্ষে, সেটা হচ্ছে কি বিন্দুর লম্ব অভিক্ষেপ। যে কোনো একটা পয়েন্ট থেকে আপনি যে লম্বটা টানবেন, এখান থেকে শুরু করে আপনি একেবারে নির্দিষ্টভাবে এই বোর্ড পর্যন্ত নামেন, সোজাসুজিভাবে এই বোর্ড পর্যন্ত নামেন। ঠিক আছে, তাহলে এই জায়গাতেও যে লম্বটা পাবেন আপনি, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাই হচ্ছে কি এই বিন্দুর লম্ব অভিক্ষেপ। পয়েন্টের জন্য লম্বটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি তার লম্ব অভিক্ষেপ। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। ঠিকভাবে দেখেন, ঠিক একইভাবে যদি আমি এখন সেটা না নিয়ে এখান থেকে, ঠিক আছে, একটা রেখাংশ যদি নেই, ঠিক আছে, এর সমান্তরাল ভাবে, মানে একটা সরল রেখা আঁকলাম আর একটা রেখাকে একটু তির্যক ভাবে আঁকলাম, তো এই তির্যক রেখাটার দুইটা বিন্দুর, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই বিন্দু এবং হচ্ছে বি বিন্দু, এই বিন্দু এবং বি বিন্দুর উপরে লম্ব টানেন এ প্রাইম, বি বিন্দুর উপরে লম্ব টানেন বি প্রাইম। ঠিক আছে, তাহলে এই রেখাংশটা হচ্ছে এক্স ওয়াই রেখাংশ। ঠিক আছে, তাহলে দেখেন আপনি ইচ্ছে করলে এই পাশ থেকেও এইভাবে সোজা একটা দাগ দেন, সেম জিনিসটাই পাবেন এখান থেকে। যদি আমি এখান থেকে একটা দাগ দেই এইভাবে, দেখেন সেম জিনিসটা, মানে এই পাশের ক্ষেত্রে এই দূরত্বটা কমে গিয়েছে, এটা বেড়ে গিয়েছে, আর এটার ক্ষেত্রে কি হয়েছে, আপনার এই দূরত্বটা কমেছে আর এই দূরত্বটা বেড়েছে, এই হচ্ছে অবস্থা। তো দেখেন এখান থেকে এ এবং এ প্রাইম, বি এবং বি প্রাইম,
এই দুইটা বিন্দুর লম্ব হচ্ছে কি যে এই দুইটা। তো ঠিক তার সম্মুখ প্রান্তে যে রেখাংশটা আপনি পাবেন এই বিন্দুটার, এই রেখাটার, এবি রেখাটার সম্মুখ দিকে যে রেখাটা পাবেন ওই পাশে যেটা পাবেন সেটাই তো লম্ব বিক্ষেপ হবে। তাহলে এবি রেখার আমরা লম্ব বিক্ষেপ বলতে পারি কি এ প্রাইম এবং বি প্রাইমকে আমরা লম্ব বিক্ষেপ বলতে পারি। এখন দেখেন ফাইন, এখন ঠিক এই যে এবি রেখাটাকে যদি ঠিক আমি এই লম্বের মধ্যে এবি রেখার সমান করে যদি অঙ্কন করি, এবি রেখার সমান্তরাল করে, এই যে এক্স ওয়াই রেখার সমান্তরাল এখন কে আছে, এই এবি রেখাংশটা আছে এর সমান্তরাল। এবি রেখাংশটাকে সেম এই মাপটা যা ছিল এখন জাস্ট আমি কি করলাম তির্যক থেকে এটাকে একটু ঘোরালাম, ঠিক আছে, অর্থাৎ নিচে নিয়ে আসলাম এবং সমান্তরাল করে আঁকলাম। এটা যা ছিল এখন আপনি বলতে পারেন যে কি স্যার এটা আরো বৃদ্ধি পাবে, হ্যাঁ বৃদ্ধি পাক, সমস্যা নাই আপনার। তো এখন ধরেন এ প্রাইম এবং বি প্রাইমের সমান করে এখানে রেখাটা আঁকলাম আমি, তাহলে তো এই জিনিসটা তো পাবো আমি এখান থেকে, অবশ্যই পাওয়া যাবে। বুঝতে পারছেন কথাটা না বুঝেন নাই? তো দেখেন এখান থেকে এখন এই এবি এবি যে রেখাটা আছে তাহলে এই যে এর কোনো আসলে কি হবে, এর এই বিন্দুর লম্ব বিক্ষেপ দেখেন এখন ওইটা থেকে যখন আমি টানতেছি যখন এর সাপেক্ষে এ লম্ব হলেও পুরা রেখাটার জন্য লম্ব হয় না, পুরো রেখাটার জন্য লম্ব হয় না। তাহলে ও কোথায় যাবে? ও তো কানেক্টেড হয় নাই এখনো বাবা, ও তো কানেক্টেড হয় নাই, ও কানেক্টেড হতে হবে। তো কানেক্টেড হওয়ার পরে না আপনি একটা রেখাংশ পাবেন। লম্ব অভিক্ষেপটা বেসিক্যালি হচ্ছে কি একটা রেখাংশ, লম্ব অভিক্ষেপটা হচ্ছে কি বেসিক্যালি একটা রেখাংশ। এটার এ প্রাইম এবং বি প্রাইম এই রেখাংশটা হচ্ছে কি এবি রেখার লম্ব অভিক্ষেপ। তো এটা একটা রেখাংশ না আমার এখানের মধ্যে, একটা রেখাংশের আবার আরেকটা অংশ একেবারে, তাহলে ফিক্সড এই জিনিসটা অবশ্যই একটা রেখাংশ সেটা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এখান থেকে লম্ব অভিক্ষেপের বিষয়টা। তো এই ক্ষেত্রে যখন সমান্তরাল দুইটা সরল রেখা হবে যখন, তখন তাদের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে 0, তখন তাদের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে 0। এই কথাটা একটু মনে রাখবেন। লম্বভাবে সরল রেখার উপর যে কোনো বিন্দু পড়বে তখন লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য 0 হবে। ক্লাসগুলো একটু বারবার রিপিট করতে হবে আপনাকে বোঝার জন্য বা দেখার জন্য, ঠিক আছে, বারবার বোঝার জন্য দেখার জন্য একটু রিপিট করতে হবে। তো আমরা ক্লাসটি হয়তো বা 2টি পর্বে বিভক্ত করতে পারি। তাহলে দেখেন আমরা এখন মূল পর্বে ঢুকে যাচ্ছি, পিথাগোরাসের বিস্তৃত উপপাদ্য, ঠিক আছে, এটা একটা বিস্তৃত, পিথাগোরাসটাকে বিস্তৃত করে ফেলতেছি আমরা এখন। দেখেন এখন কি হয়, বিস্তৃত করে ফেলছি, একটু দেখেন কি হয় এই জিনিসটাতে। তো আমাদের কাছে যে জিনিসটা আছে উপপাদ্য 3 নাম্বার আপনাদের বইতে যেটা আছে, ঠিক আছে, উপপাদ্য 3। উপপাদ্য 3। তো আশা করি আপনাদের সামনে প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। তো প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করেন, আমি সেই অনুযায়ী জাস্ট চিত্রটাকে একটু আঁকতেছি, ঠিক আছে। একটা স্থূলকোণী ত্রিভুজ, একটু লক্ষ্য করে দেখেন, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই স্থূলকোণী ত্রিভুজ ধরেন আমি লিখলাম এ বি এবং সি। স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর, ঠিক আছে, বিশেষ নির্বাচনটা আপনারা এইভাবে লিখবেন, প্রশ্ন আপনাদের সামনে দেওয়া আছে, ঠিক আছে। বিশেষ নির্বাচনটাতে মনে করি এ বি সি স্থূলকোণী ত্রিভুজের কোণ সি স্থূলকোণ, কোণ সি স্থূলকোণ, এবং এর, ঠিক আছে, বিপরীত বাহুটা হচ্ছে কি এবি বাহু, এবং স্থূলকোণ উৎপন্ন করেছে কি বিসি এবং এসি বাহু, ঠিক আছে। তাইলে সন্নিহিত বাহু হচ্ছে কি বিসি এবং এসি বাহু। তো প্রশ্নটাতে অবশ্যই আপনাকে বলা আছে কি যে একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? অবশ্যই এবি স্কয়ার হবে। স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, কি হবে সেই ক্ষেত্রফলটা? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে অপর দুই বাহু কি আছে আপনার কাছে? বিসি, এসি, এসি স্কয়ার যেহেতু বর্গক্ষেত্র বলছে, এবং হচ্ছে কি বিসি স্কয়ার। কথাটা একটু বুঝবেন ভালোভাবে। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও
ও, ঠিক আছে, ও দুই বাহুর যে কোনো একটি বাহুর উপর, ঠিক আছে, দুই বাহুর, তাহলে এই দুই বাহুর যে কোনো একটি বাহুর উপরে, তাহলে দেখেন আমরা এই সি কে মানে এসি বাহুর লম্ব অভিক্ষেপ যদি আঁকতে চাই, তাহলে দেখেন এই সি কে এ থেকে অবশ্যই এই বিসি রেখার উপর একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। তাহলেই তো আপনি কি পাবেন, এই যে এখান থেকে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলে যাক এখান থেকে, এর আগের যে চিত্রটা ছিল সেম এইভাবে আসছে। কারণ এই যে এখান থেকে দেখেন এইভাবে আঁকবেন, এর লম্ব অভিক্ষেপ যদি আঁকতে চান, আঁকলেন এখান থেকে, ঠিক কি আসবে, এরকম একটা রেখা আসবে। তো এটাকে আমি এতটুকু পর্যন্ত না এঁকে, এটাকে আমি পুরোটাকে এতটুকু পর্যন্ত না এঁকে যদি এখন এটাকে ফিক্সড করে দেই, যদি আমি এটাকে এখন এখানে ফিক্সড করে দেই যে এই এতটুকু পর্যন্ত আনলাম, আর এখান থেকে যে লম্বটা আসবে, এখান থেকে যে লম্বটা আসবে, যে লম্বটা আসবে সেই লম্বটা এতটুকু পর্যন্ত আসলো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এখন ডি বিন্দু হিসেবে চিহ্নিত করি, ডি বিন্দু হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখেন এসি রেখার লম্ব অভিক্ষেপ অবশ্যই কি হবে, সিডি হবে না আপনার, এসি রেখার লম্ব অভিক্ষেপ অবশ্যই সিডি হবে। তাহলে যে কোনো একটা বাহুর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, অপর রেখার অন্তর্গত, দেখেন অপর রেখাটা কি আছে, বিসি, অপর রেখাটা কি আছে, বিসি, এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে দেখেন তো স্যার, এখান থেকে বিসি রেখাটা এটাকে যদি দৈর্ঘ্য ধরেন আর এই সিডি লম্ব অভিক্ষেপটাকে যদি প্রস্থ ধরেন, তাহলে অবশ্যই এখানে একটা কি পাবেন, আয়তক্ষেত্র পাবেন, অবশ্যই একটা আয়তক্ষেত্র পাবেন, ঠিক আছে। তাহলে ওই আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে এখান থেকে আয়তক্ষেত্রটা অবশ্যই আসবে কি 2 ইন্টু দ্বিগুণ, যেহেতু বলা আছে প্রশ্নের মধ্যে 2 ইন্টু বিসি ইন্টু সিডি, তাহলে এর সমষ্টির সমান বলা হচ্ছে এই জিনিসটাকে, ঠিক আছে। প্রশ্ন অনুযায়ী আপনারা এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন অনুযায়ী দেখেন লক্ষ্য করে, যে কি স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর, স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার, অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার, ঠিক আছে, এবং অপর দুই বাহুর অন্তর্গত, অপর দুই বাহুর অন্তর্গত বর্গক্ষেত্র। তাহলে দেখেন অপর দুই বাহুর অন্তর্গত মানে অপর দুই বাহুর বর্গক্ষেত্র, তাহলে দেখেন বিসির উপরে যদি অন্তর্গত একটা বর্গক্ষেত্র আঁকেন, তাহলে অবশ্যই পাবেন বিসি স্কয়ার, এসির উপরে যদি একটা কি আঁকেন, বর্গক্ষেত্র আঁকেন, তাহলে অবশ্যই পাবেন কি, এসি স্কয়ার পাবেন, ঠিক আছে। এবং দেখেন ওই দুই বাহুর যে কোনো একটি বাহুর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, এটা তো একটু আগে আপনাকে আমি দেখালাম যে কি, যে এটাকে ইচ্ছে করলে আপনি এই পর্যন্ত বর্ধিত করতে পারেন, বর্ধিত করার পর এখানে যে লম্বটা আসবে সেম বলছে, এই মানটাও কি হবে, সমান হবে। আমি একটু আগে আপনাদেরকে বলছি এই কথাটা, ঠিক আছে, এটা এটা এবং এটা কি হবে, সমান হবে। তাই আমরা এটাকে এত বড় চিত্র আঁকছি না এই জায়গাতে। তো এর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি, যে সিডি এবং অপর বাহুর অন্তর্গত, তাহলে দেখেন এই লম্ব অভিক্ষেপ এবং এই যে বিসি, এই দুইটা দিয়ে অবশ্যই একটা আয়তক্ষেত্র গঠন করা সম্ভব। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান এর মানটা, তাহলে সবগুলো আমাকে কি করতে হবে, এখন যোগ করতে হবে। দ্যাটস ইট। প্রশ্নটা ভালোভাবে এই জায়গা থেকে বুঝলে যথেষ্ট আপনার জন্য। আপনি মনে করেন যে কি, যে প্রশ্ন বুঝে গিয়েছেন, আপনার উপপাদ্য শেষ, এটা ঠিক আছে, এটাতে আর কোনো কিছুই তেমন বেশি একটা বাকি নেই। দেখেন এই চিত্র থেকে এখন আমি বলতে পারি প্রমাণের জন্য, দেখেন আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি, এখানে আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি একটু প্রমাণের জন্য। প্রথমে দেখেন ত্রিভুজ মানে কি, যে যেই কথাটা আপনাকে বলা আছে এখানে আমাদের ত্রিভুজ এসিডি, ঠিক আছে। তাইলে দেখেন বিসি বাহুর, এই যে দেখেন বিসি বাহুর বর্ধিত অংশের উপরে সিডি আঁকলেন, তাহলে এসি বাহুর লম্ব অভিক্ষেপকে সিডি অবশ্যই, আবার কলম পরে কি জন্য, অবশ্যই কি হবে, সিডি হবে তার লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, সিডি হবে তার লম্ব অভিক্ষেপ। তাইলে ত্রিভুজ দেখেন এখান থেকে অবশ্যই কি ভাগ হচ্ছে, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজ এবিডি এর লক্ষ্য করে দেখেন, আমি আবার বলছি আপনাকে, বিসি বাহুর বর্ধিতাংশে, বিসি বাহুর বর্ধিতাংশে, ঠিক আছে, বিসি বাহুর বর্ধিতাংশে এসি বাহুর এসি বাহুর লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, এসি বাহুর লম্ব অভিক্ষেপ সিডি। দেখেন এখানে এখন এই কেন বললাম পিথাগোরাসের উপপাদ্যটা,
কেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখান থেকে এই ABD ত্রিভুজে কোণ ডি কি আছে, একটি সমকোণ আছে ABD ত্রিভুজের মধ্যে। তাহলে ঠিক আছে, ABD ত্রিভুজ ABDA, ত্রিভুজ ABDA প্রমাণটার দিকে একটু খেয়াল রাখবেন। ত্রিভুজ ABDA কোণ ডি, কোণ ডি হচ্ছে কি সমকোণ। আচ্ছা স্যার একটা জিনিস একটু লক্ষ্য করে দেখেন, যদি আপনি এখন বলতে পারেন যে স্যার আপনি এই রেখাটাকে কেন বর্ধিত করলেন, এই জায়গাতে আঁকলেই তো হইতো আপনাকে লম্বটা, কিন্তু স্যার দুর্ভাগ্যের বিষয় লাভ কি, একটু লক্ষ্য করে দেখেন তো একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, তো চতুর্ভুজ দিয়ে এটাকে প্রমাণ করা সম্ভব নয়, ত্রিভুজের মধ্যেই থাকতে হবে আমাকে। এই চতুর্ভুজের ধরন কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম দিয়ে আপনি করবেন কি এখন এই জায়গাতে, ঠিক আছে। সেই জন্য যাতে আপনারা এই প্রশ্নটা না করেন সেই জন্য আমি বললাম, মানে এটাকে ত্রিভুজ দিয়ে আমি দাঁড় করাই দিলাম যেন এটা সহজ হয়ে যায় এই জায়গাটাতে। কোণ ডি মানে কোণ ডি, তাহলে আমি অবশ্যই এটাকে বলতে পারি কোণ এডিবি অথবা কোণ বিডিএ, ঠিক আছে। তাই আমি কোণ ডি লিখলাম, কোণ ডি হচ্ছে সমকোণ। তাহলে এই জায়গাতে এখন দেখেন যদি পিথাগোরাসকে অ্যাপ্লাই করি, পিথাগোরাসকে কেন আমি ত্রিভুজ ফার্স্টে এবিডি নিলাম, একটু স্যার দেখেন এই পাশে আমার জন্য কি আছে, এবি স্কয়ার আছে, তাই আমি ত্রিভুজ এবিডি নিয়ে কাজ করছি। ত্রিভুজ এবিডি যেহেতু সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অবশ্যই কি পাবেন, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আচ্ছা স্যার একটু লক্ষ্য করে দেখেন তো এই জায়গাতে, একটু লক্ষ্য করে দেখেন খুব ভালোভাবে, এই যে বিডি রেখাটা কিসের সমন্বয়ে গঠিত, বিসি প্লাস সিডি, আমার এবি স্কয়ার আসছে, এখন টার্গেট হচ্ছে কি এটাকে আনতে হবে আমাকে। তাহলে একটু দেখেন এখানে বিডি স্কয়ার মানে হচ্ছে কি বিসি প্লাস সিডি, তাইলে বিসি প্লাস সিডি হোল স্কয়ার প্লাস এডি স্কয়ার, ঠিক আছে। বোর্ডটা আসলে খুব ছোট হয়ে গিয়েছে। তাহলে দেখেন এখান থেকে এখন আমি বলতে পারি বিসি স্কয়ার প্লাস 2BC ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। বলা যায় কিনা স্যার দেখেন, বলা যায় কিনা একটু দেখেন। বিসি প্লাস সিডি হোল স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার প্লাস 2BCD বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আমি বলতে পারি কিনা এখান থেকে, তো টার্গেট দেখেন তো আমার এবি স্কয়ার ইকুয়াল বিসি স্কয়ার আসছে প্লাস 2BC ইন্টু সিডি চলে আসছে, তাহলে এখন টার্গেট হচ্ছে কি দেখেন তো সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল কিছু করা যায় কিনা। এই যে স্যার ছোট যে ত্রিভুজটা আছে এডিসি, যে সমকোণী ত্রিভুজটা আছে এই জায়গাতে একটু লক্ষ্য করে দেখেন তো সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার কিনা, ছোট সমকোণী ত্রিভুজটাতে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ACDA কোণ ডি সমকোণ, কোণ ডি হচ্ছে কি সমকোণ, তো অতএব এখান থেকে অবশ্যই কি আসবে এসি স্কয়ার ইকুয়াল সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে দেখেন তো এই যে এখান থেকে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার, এর পরিবর্তে অবশ্যই আপনি কি বসাইতে পারেন এসি স্কয়ার। তাহলে এই সমীকরণটা যদি হয় 1 নং আর এই সমীকরণটা যদি 2 নং হয় আপনার, তাহলে অবশ্যই কি করতে পারেন যে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার, ঠিক আছে। এই মানটা 2 নং এর মানটা 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে দেখেন তো প্রমাণ চলে আসছে কিনা, অবশ্যই প্রমাণ চলে আসছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি, আমি আর লিখছি না, আপনাদেরকে জাস্ট ক্লিয়ার করে দিলাম বিষয়টা, ঠিক আছে। তো দেখেন এখান থেকে অবশ্যই আপনারা এখন বলতে পারবেন যে কি যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2BC ইন্টু সিডি, যাই হোক এটা আরেকটু নিচে লিখছি 2BC ইন্টু সিডি। দেখেন এই লম্ব অভিক্ষেপের বিষয়টা কোনো ব্যাপার না, বাট দেখেন আমি এবি রেখাটার লম্ব অভিক্ষেপ কেন আঁকতে পারলাম না। এবি রেখাটার লম্ব অভিক্ষেপ আঁকলে কিন্তু বিডি রেখাটা হইতো এবি রেখাটার লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। অবশ্যই বিডি রেখাটা এবি রেখাটার, কিন্তু কেন আমি পারি নাই এই এবি রেখাটার লম্ব অভিক্ষেপ অঙ্কন করতে, তার কারণটা হচ্ছে কোশ্চেনে আমাকে বলা ছিল যে কি যে ঠিক এর বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর যে কোনো একটা লম্ব অভিক্ষেপ আমাকে আঁকতে বলেছিল। অপর দুই বাহুর
যে কোনো একটার, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ আঁকতে বলেছিল আমাকে। তো এই আঁকাটা নিয়ে কারোরই কোনো দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই, ঠিক আছে। এবার আসেন যে কি যে আপনাদের সামনে এখন উপপাদ্য 4-এর প্রশ্নটা আসছে আপনাদের সামনে, ঠিক আছে। তো দেখেন উপপাদ্য 4-এর প্রশ্নটাতে কি হয়, আমি এটাকে ক্লিন করে নেই। আমি বারবার আপনাদেরকে বলছি আমার চিত্র আঁকা সুন্দর না, লেখা সুন্দর না, ঠিক আছে। তো কেন আপনারা আমার ভিডিও দেখবেন, এটাও একটা প্রশ্ন, এটাও একটা প্রশ্ন। যদি কারো ভালো লাগে দেখবেন, সেই জন্যই করা ভিডিওটা, ঠিক আছে। তো এখন দেখেন আপনাদের সামনে আমি এখন উপপাদ্য 4 নাম্বারটা নিয়ে আসছি। উপপাদ্য 4-এর মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, যে কোনো ত্রিভুজের, তো দেখেন একটা ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করেন, একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করেন। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের, ঠিক আছে, যদি আপনি এখান থেকে ধরে নিতে চান, আমি একটা চিত্র দিয়ে আপনাদের বইতে, ঠিক আছে, এটা 2টা চিত্র দিয়ে কাজ করানো আছে, আমি একটা চিত্র দিয়ে চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এই একটা চিত্র দেখেন, এ সি বি। এখন দেখেন আপনাকে যেই বিষয়টা বলা হচ্ছে, ঠিক আছে, আপনার ইচ্ছা, আমি ধরে নিলাম এই সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণ সি, সূক্ষ্মকোণ বা প্রত্যেকটা কোণই আছে এখান থেকে সূক্ষ্মকোণ, বাট আমি ধরে নিলাম এই কোণ সিটাকে ধরে নিলাম সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে যেই কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সরি সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো ত্রিভুজের, ঠিক আছে, সূক্ষ্মকোণে মানে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে দেখেন সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি হবে, তাহলে AB স্কয়ার। এবং দেখেন আমি যেহেতু এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু AB নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকে কি, অবশ্যই BC এবং AC বাকি থাকে। তাহলে দেখেন BC স্কয়ার এবং হচ্ছে AC স্কয়ারের সমষ্টি, এই কথাটা বলা আছে। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা, ঠিক আছে, এই সমষ্টি অপেক্ষা অপর দুই বাহুর যেই কোনো একটা বাহুর লম্ব অভিক্ষেপ। স্যার আপনার যদি ইচ্ছা হয় এখান থেকে আমি AB রেখাটার, এই AB রেখাটার, ঠিক আছে, AC AB রেখাটা, তো আমি কি করলাম এখন, AB রেখাটার যেহেতু আমি বিপরীত বাহু ধরে ফেলেছি, আমি AC রেখাটার লম্ব অভিক্ষেপ 100% এখান থেকে আঁকতে পারি। এটা কিন্তু সমান হবে এমন কোনো কথা নেই, এটা এক পাশে চাপানো থাকতে পারে। আমার চিত্রের হাত খুব বেশি ভালো না, আমি বারবার বলছি আপনাদেরকে, চিত্রের হাত খুব বেশি ভালো না। তাহলে এই ডি পয়েন্ট, তাইলে সিডি হচ্ছে সেই লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, সিডি হচ্ছে কি সেই লম্ব অভিক্ষেপ। তাইলে দেখেন ওই রেখার অন্তর্গত, তাহলে ওই রেখাটা হচ্ছে কি বিসি রেখার অন্তর্গত। তাহলে এই বিসি রেখা এবং তার লম্ব অভিক্ষেপটা অবশ্যই বুঝতে পেরেছেন, এসি রেখার লম্ব অভিক্ষেপ কি হবে, সিডি হবে 100%, স্যার 100% স্যার সিডি হবে, ঠিক আছে, এটাতে কোনো ঝামেলা লাগাবেন না। তাহলে এই সিডি, কেন আপনি বিডি কে ধরেন নাই লম্ব অভিক্ষেপ, কারণ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু ধরে নিয়েছেন আপনি এবি কে। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে স্যার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার মনে চাইলে আপনি ফেলে দেখেন যে কি যে এই সূক্ষ্মকোণের বিপরীত পাশে ঘটনাটা কি ঘটে। তাহলে 2BC * CD এর দ্বিগুণ অপেক্ষা কম, মানে এই দুইটার যোগফলের সমষ্টি, ঠিক আছে। এবং ওই যে দুইটা বাহু আছে বিসি এবং কি আছে এসি বাহু আছে, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ঠিক আছে। তো এর এবং এটার যে লম্ব অভিক্ষেপ আছে, এই লম্ব অভিক্ষেপের অন্তর্গত মানে কি যে অপর বাহুর অন্তর্গত, এবং লম্ব অভিক্ষেপটা তো বিসি বাহুর ভেতরে আছে, এর অন্তর্গতই তো। এই দুইটা দিয়ে দেখেন বিসি বাহু পুরোটা নিলাম আর এটার অর্ধেকটা অংশ নিলাম, অর্ধেকটা না মানে এটা সিডি রেখাটাকে নিলাম। এই সিডি রেখাটাকে নেওয়ার পরে অবশ্যই এমন একটা আয়তক্ষেত্র আঁকা সম্ভব। তো এটার ক্ষেত্রফল কি হবে, যদি এই রেখাটা হয় বিসি তাহলে 100% এটা আছে কি সিডি আছে, এই রেখাটা যদি হয় বিসি তাহলে 100% এটা কি আছে সিডি আছে। তাহলে এই যে দেখেন বিসি এবং সিডি রেখা যেটা আছে এর ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ অপেক্ষা কম এর মান, ঠিক আছে। এখন আমাদেরকে এটা প্রুফ করতে হবে, বিশেষ নির্বাচন আমি আর লিখতেছি না, ঠিক আছে। ত্রিভুজ ABC এর কোণ সি সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবং দেখেন এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি AB, এবং বইতে দুইটা চিত্র নিয়ে কাজ করেছে, আমি একটা চিত্র দিয়ে আপনাদেরকে একটু চেষ্টা করে দেখি যে হয় কিনা আসলে প্রমাণটা। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, এখন যদি আমি এখান থেকে দেখেন আমার ফার্স্টে দরকার হচ্ছে AB স্কয়ার, তাহলে ত্রিভুজ ADB
এটা কি আছে দেখেন তো, সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এডিবি, অবশ্যই সে কি আছে, সমকোণী ত্রিভুজ আছে। তাহলে দেখেন ত্রিভুজ এডিবিএ, ত্রিভুজ এডিবিএ কোণ ডি সমকোণ। যদি কোণটি সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অবশ্যই বলতে পারেন এখান থেকে এবি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার বা এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি স্কয়ার। ফাইন, তাহলে দেখেন আমার এবি স্কয়ার চলে আসছে, তাইলে এডি রেখাটাকে কোনো কিছুই আমি করতে পারছি না, তাহলে এডি রেখাটাকে যেভাবে আছে সেভাবে রেখে দেই। বিডি মানে কি এখন দেখেন তো, এই বিডি, বিডি মানে কি বিসি মাইনাস সিডি, বিডির মানটা অবশ্যই কি আছে বিসি মাইনাস সিডি। বিসি পুরো রেখাটা আছে, এর মধ্যে সিডি একটা অংশ আছে, তাহলে বিসি পুরো রেখাটাকে থেকে যদি সিডি বাদ দেন তাহলে অবশ্যই কি পাবেন, বিডি পাবেন। তাহলে হোল স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি প্লাস সিডি স্কয়ার। তাহলে স্যার একটু লক্ষ্য করে দেখেন তো একটু লক্ষ্য করে, আসলে এখান থেকে ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন ক্লাসটা করাই যখন লেখা বাঁকা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কি যে আমি যেই অ্যাঙ্গেলটাতে থাকি বা যেভাবে লিখি হয়তোবা কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে লেখাটা সোজা হচ্ছে, বাট পরবর্তীতে ভিডিওটাতে দেখা যায় কি যে লেখাটা বাঁকা আছে, তাই আপনারা কিছু মনে করবেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে কোনো ক্লাস করা বা দেখার অর্থ হচ্ছে কি যে আপনি বুঝতে পারা কোনো জিনিস, আপনি বুঝতে পারছেন কিনা সেটার দিকে ফোকাস করবেন, সব সময় সেটার দিকে ফোকাস রাখবেন যে আমি বুঝতে পারছি কিনা, উনি কি বলতে যাচ্ছেন, কি বোঝাতে যাচ্ছেন। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখেন, এখান থেকে আমার টার্গেট দেখেন এবি স্কয়ার পাইলাম, বিসি স্কয়ার পেয়েছি আমি এখান থেকে, ঠিক আছে। মাঝে মধ্যে একটু আঞ্চলিকতা টান চলে আসে, সরি সেজন্য, ঠিক আছে। যে আমার কি প্রয়োজন ছিল, বিসি স্কয়ার প্রয়োজন ছিল, বিসি স্কয়ার আসছে, তারপর দেখেন মাইনাস 2 বিসিডি আসছে। তাহলে ঝামেলাটা করছে কে, এডি স্কয়ার আর সিডি স্কয়ার। তাহলে এই দুইটাকে একটু পাশাপাশি লিখেন তো, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি। তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো এখান থেকে, এই যে এখান থেকে অবশ্যই কি বের করতে পারেন কিনা এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার, আবার বের করতে পারেন কিনা একটু দেখেন লক্ষ্য করে, আবার দেখেন লক্ষ্য করে বের করতে পারেন কিনা এই জায়গাটা থেকে, এই ত্রিভুজটা থেকে, ঠিক আছে। এটা কি হতে পারে, এটা অর্ধেক হবে না স্যার, এটা অর্ধেকের চেয়ে কম বেশি হতে পারে, কিন্তু আপনাকে লম্ব আঁকতে হবে, মেইন টার্গেটটা হচ্ছে এটা, লম্ব বিক্ষেপ নির্ণয় করার জন্য লম্ব মাস্ট হতে হবে, লম্ব বিক্ষেপ নির্ণয় করার জন্য। আর আমি তো বললাম লম্ব বিক্ষেপ কি হবে, একটা রেখাংশ হবে, এই লম্বটাইকে আপনার লম্ব বিক্ষেপ ভাববেন না কখনোই, ঠিক আছে। তো তাহলে দেখেন এখান থেকে আমি অবশ্যই বলতে পারি ত্রিভুজ এডিসিএ, ত্রিভুজ এডিসিএ, ঠিক আছে। আমার কোণ ডি কি আছে, সমকোণ আছে, কোণ ডি সমকোণ আছে। তাহলে এখন অবশ্যই এখান থেকে কি আমি বলতে পারি না স্যার এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল অবশ্যই কি আসবে এসি স্কয়ার, সেম ভাবে এটাকে 1 নং সমীকরণ ধরেন, এটাকে 2 নং সমীকরণ ধরেন। এখন দেখেন আপনার কাছে ধরা দেয় কিনা, প্রমাণ চলে আসছে কিনা দেখেন। বিসি স্কয়ার, এটার মান তো এসি চলে আসবে, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি, একই কথা, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য চেষ্টা করেছি বোঝানোর জন্য, ঠিক আছে। জানি না কতটুকু সফল হয়েছি, ভুলভ্রান্তি ক্ষমা করে ক্ষমার দৃষ্টিতে দেখে ক্লাসটাকে বোঝার চেষ্টা করবেন, আপনাদের জন্য এই পরিশ্রমটুকু করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ঠিক এটার দ্বিতীয় পর্ব মানে অ্যাপোলিনিয়াসের যে মেইন উপপাদ্যটা আছে সেটা সেটার প্রুফ দেখানোর আমি চেষ্টা করব আপনাদেরকে। আপনাদের বইতে 2টা চিত্র দেওয়া আছে, আমি একটা চিত্র থেকেই করার চেষ্টা করলাম, ঠিক আছে। তো যেখান থেকেই দেওয়া থাকুক আপনারা করতে পারেন এই জিনিসটাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অবশ্যই কি করবেন যেন, একটা লাইক বাটনে প্রেস করবেন, কমেন্ট করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে এই কথাগুলো বলার অর্থ একটাই, যে আমি আপনাদেরকে চাচ্ছি আমার পাশে, ঠিক আছে? এটার জন্য মূলত বলা, ঠিক আছে? তো যাক, আজ আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।